সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিগত পরিসংখ্যান পাঠে আমি পরিসংখ্যানের প্রাথমিক আলোচনা করেছিলাম, তবে পুরোপুরি শেষ করতে পারিনি। এটি একটি বড় অধ্যায়, যা একদিনে বা এক পাঠে শেষ করা সম্ভব না। যতটুকু পেরেছি আলোচনা করেছিলাম। তারপরে তোমরা কমেন্টে জানিয়েছো যে স্যার, এই ভিডিওটি যা আরও একটু সহজ করে যদি বিস্তারিত আলোচনা করেন তাহলে আমাদের জন্য ভালো হয়। তোমাদের কমেন্টের আলোকে আজকে আমি আবারও পূর্বের আলোচনা সহ সহজে তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি বা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি। পরিসংখ্যান। পরিসংখ্যান বিগত ক্লাসে বলেছিলাম যে ইংলিশ পরিসংখ্যানবিদ আর.এ. রোনাল্ড কে পরিসংখ্যানের আধুনিক পরিসংখ্যানের জনক বলা হয়। কিন্তু তার আগে কিছু বলতে হয়। ইংলিশ গণিতবিদ কার্ল পিয়ারসনকে পরিসংখ্যানের ভিত্তি রচনাকারী বা ভিত্তি স্থাপনকারী হিসেবে ধরা হয়। কার্ল পিয়ারসন 1911 সালে, তোমরা এই নামটা একটু ভালো করে মনে রাখবে, যে কার্ল পিয়ারসন কার্ল পিয়ারসন 1911 সালে ইনি বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান চালু করেন। পরবর্তীতে এই পরিসংখ্যানকে আধুনিকায়ন করে চালু করেন ওই ইংলিশ পরিসংখ্যানবিদ আর.এ. রোনাল্ড, বা এর পুরো নামটা যদি আমরা বলি যে রোনাল্ড এলমার ফিশার। ইনি আধুনিকায়ন করেন বিধায় পরিসংখ্যানকে ইনাকে পরিসংখ্যানের জনক বলা হয়। কি আধুনিক একাধারে পরিসংখ্যানবিদই ছিলেন না, ইনি জীববিজ্ঞানী ছিলেন, জিন তত্ত্ববিদ ছিলেন, ইনি ভেদাঙ্ক বিশ্লেষণ, সর্বোচ্চ সম্ভাব্যতার সূত্র, সাংখ্যিক জিন তত্ত্বের ভিত্তি রচনা করেন। আবার পরিসংখ্যান এটি ল্যাটিন শব্দ থেকে স্ট্যাটাস বা ইতালীয় শব্দ স্ট্যাটিস্টা বা জার্মান শব্দ স্ট্যাটিস্টিক থেকে ইংরেজি শব্দ স্ট্যাটিস্টিক্স এসেছে, যার বাংলা পরিভাষা হচ্ছে পরিসংখ্যান, যার অর্থ হচ্ছে সংখ্যা নিয়ে গবেষণা করা। তারপর পরিসংখ্যানটা আসলে কি, পরিসংখ্যান কাকে বলে, অথবা আমরা পরিসংখ্যানের ডেফিনিশনটাও দিতে পারি। অর্থাৎ পরিসংখ্যান কি বা কাকে বলে। এখন তোমরা দেখো সংজ্ঞাটা যেটা বলবো, পরিসংখ্যান পরিসংখ্যানটা হচ্ছে কোনো ঘটনা বা তথ্য, কোনো ঘটনা বা তথ্য, একটু গ্যাপ দিয়েছে, কোনো সংখ্যা ভিত্তিক ঘটনা বা তথ্যই হলো পরিসংখ্যান। তাহলে কোনো
পরিসংখ্যানটা হলো কোনো সংখ্যাভিত্তিক ঘটনা বা তত্ত্বই হলো পরিসংখ্যান। তাহলে আমরা আরো বলতে পারি যে সংখ্যাভিত্তিক কোনো ঘটনা, এই সংখ্যাভিত্তিক ঘটনা বা তত্ত্বকে আমরা পরিসংখ্যান বলি। বা আমি এভাবে লিখেছি যে কোনো সংখ্যাভিত্তিক ঘটনা বা তত্ত্বই হলো পরিসংখ্যান। এইভাবে তোমরা পরিসংখ্যান কাকে বলে এর সংজ্ঞাটা দিতে পারো। তবে যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে আরো আমাদের সুবিধা হবে বা বোধগম্য হবে। তাহলে উদাহরণ হিসেবে দেখো, যেমন 3, 5, 7, 9, 11। 3, 5, 7, 9, 11 এই 5টি সংখ্যা আমি লিখলাম। এখন এই সংখ্যাগুলো দ্বারা আমরা অনেক কিছুই ভাবতে পারি। যেমন 3, 5, 7, 9 এই সংখ্যা কোনো শিশুর বয়স হতে পারে বা কোনো পণ্যের পরিমাণ হতে পারে। 3, 5, 7, 9, 11 এগুলো দ্বারা কোনো প্রসিদ্ধ শহরের অর্থাৎ ভিন্ন ভিন্ন অঞ্চলের বা শহরের তাপমাত্রা হতে পারে। আবার এই সংখ্যাগুলো দ্বারা কি হতে পারে, ওজনও বোঝা যেতে পারে। এখন মনে করো এই সংখ্যাগুলো দ্বারা কি বুঝাইলাম, আমরা মনে করো বয়সে বুঝাইলাম। বালাহাট মাদ্রাসার বা বালাহাট হামিদিয়া আলিম মাদ্রাসার 3য় শ্রেণীর শিক্ষার্থীর মনে করো এগুলো বয়স। কত বয়স? 3 বছর, 5 বছর, 7 বছর, 9 বছর, 11 বছর। তাহলে কি 3য় শ্রেণীর যে শিক্ষার্থীর বয়স, এই বয়সগুলোকে কি করা হয়েছে, একটা সংখ্যার মাধ্যমে নির্দেশ করা হয়েছে। আর আমরা সংজ্ঞায় জেনেছি কোনো সংখ্যাভিত্তিক ঘটনা বা তত্ত্বকে কি বলে, পরিসংখ্যান বলে। তাই 3, 5, 7, 9, 11 এগুলো হচ্ছে কি পরিসংখ্যান। কারণ এটার দ্বারা আমরা যদি শিক্ষার্থীর বয়স বোঝাই তাহলে কি সংখ্যা দ্বারা নির্দেশ করেছি বয়সগুলোকে। আরো যদি মনে করো পরীক্ষার্থীর কোনো শ্রেণীর শিক্ষার্থীর পরীক্ষার নম্বরও যদি তোমরা ধরো, তাহলে 3, 5, 7, 9 এই নম্বরগুলিকে আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করেছি, তাহলে সেটাও হলো আমাদের এটি একটি পরিসংখ্যান। কেন পরিসংখ্যান? এগুলোকে সংখ্যা দ্বারা নির্দেশ করা হয়েছে। পরীক্ষার নম্বর এগুলোকে সংখ্যা দ্বারা নির্দেশ করা হয়েছে, এই জন্য হচ্ছে এগুলো পরিসংখ্যান। এখন আমরা পরিসংখ্যানের পরে আমরা যেতে পারি যে তথ্য। এটা গেল আমাদের পরিসংখ্যান, এটা হচ্ছে আমাদের তথ্য। কোনো ঘটনা বা বিষয়ে বিশেষ বর্ণনাকে তথ্য বলে। যেমন এই উদাহরণটাই আমরা দিতে পারি। এখন বলা হলো, যদি বলি যে তোমাদের বাড়িতে কে কে আছে, এখন তোমাদের কাছ থেকে অবশ্যই উত্তর একটা আসতে পারে যে আমার পরিবারে আমার বাবা আছে, আমার মা আছে, আমার ভাই আছে, আমার বোন আছে, আমার দুলা ভাই আছে, আমার দাদা আছে, দাদি আছে, চাচা আছে, চাচি আছে। এই যে আমি জানতে চাইলাম যে তোমার পরিবারে কে আছে, তোমরা জানাইলে কি মা বাবা, ভাই বোন, দাদা দাদি, মা, চাচা চাচি, ফুফু ইত্যাদি এগুলো আছে। এগুলো হচ্ছে তথ্য। এখন যদি তোমাদের জিজ্ঞেস করা হয় আসলে এই তথ্যগুলো কি, এটা কি পরিসংখ্যান? না, আসলে এগুলো পরিসংখ্যান না। এগুলোর দ্বারা শুধু তোমাদের তথ্যটা নেওয়া হয়েছে, বাবা আছে, মা আছে, এই জন্য এগুলো তথ্য, এই জন্য এটা পরিসংখ্যান নয়। যদি বলা হয় তো যে তোমার বাবা কয়জন, বাবা হলো একজন, মা একজন, ভাই হচ্ছে 2 জন, বোন হচ্ছে 3 জন। এই যে ভাইয়ের বিপরীতে 3, বোনের বিপরীতে 2, আবার বাবার বিপরীতে 1, এই যে সংখ্যাগুলো যদি নির্দেশ করা হতো তাহলে তখন এই তথ্যগুলোর মাধ্যমে কি হতো, পরিসংখ্যান নির্দেশ হতো, পরিসংখ্যান প্রকাশিত হতো। নেক্সট এখন আমরা জানব উপাত্ত। উপাত্তটা হলো কোন পরিসংখ্যানে মানে যে ভিন্ন ভিন্ন সংখ্যা, অর্থাৎ কোন পরিসংখ্যানের এক একটি সংখ্যা, এই সংখ্যাকেই বলা হয় উপাত্ত।
যেমন এখানে 3, 5, 7, 9, 11 এর আগে আমি উদাহরণটা লিখেছিলাম, এগুলোর দ্বারাই দেখাচ্ছি। এই যে 3, 5, 7, 9, 11 এগুলো কিন্তু হচ্ছে কি, মনে করো একটা শিক্ষার্থীর বয়স। কোন প্রতিষ্ঠানে তৃতীয় শ্রেণীর বয়স 3 বছর, 5 বছর, 7 বছর, 9 বছর, 11 বছর। তাহলে এখানে 5 জন শিক্ষার্থীর বয়স দেওয়া আছে। এগুলো সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়েছে, এই জন্য এগুলো হচ্ছে একটা কি, পরিসংখ্যান। এখন এই যে 3 এটা একটা সংখ্যা, 5 এর একটি সংখ্যা, এই 3 হচ্ছে একটা উপাত্ত, 5 হচ্ছে উপাত্ত, 7 হচ্ছে উপাত্ত। কার? পরিসংখ্যানের উপাত্ত। এই জন্য আমরা বলছি যে কোনো পরিসংখ্যানের এক একটি বা ভিন্ন ভিন্ন এই সংখ্যাকে পরিসংখ্যানের উপাত্ত বলে। আবার পরিসংখ্যানের মোট উপাত্তকে আমরা n দ্বারা প্রকাশ করে থাকি। যেমন এইটা যদি আমরা পরিসংখ্যানের আমাদের উপাত্ত হয়, তাহলে এখানে কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5। তাহলে 5, এই 5টি, এইটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? n দ্বারা প্রকাশ করব। এই জন্য বলা হচ্ছে পরিসংখ্যানের মোট উপাত্তকে n দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে n ইকুয়াল কত হচ্ছে? 5। এখানে n হচ্ছে 5। এর প্রকারভেদ এর আগের ক্লাসগুলোতে বা পূর্বের ক্লাসে তোমরা জেনে এসেছো, বিশেষ করে ক্লাস 8 বা 8ম শ্রেণীতে, যে উপাত্ত 2 প্রকার, বিন্যস্ত আর অবিন্যস্ত। না, আসলে উপাত্ত হচ্ছে মোট 4 প্রকার। উপাত্ত হলো কি মোট 4 প্রকার। এইখানে একটু লক্ষ্য করো, আমি এখানে দেখাচ্ছি। একটা হচ্ছে প্রাথমিক, আর একটা হচ্ছে মাধ্যমিক, আর একটা হচ্ছে অবিন্যস্ত, আর একটা হচ্ছে বিন্যস্ত। তাহলে উপাত্ত হলো মোট 4 প্রকার। এখানে হচ্ছে প্রাথমিক উপাত্ত, মাধ্যমিক উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত, আর হচ্ছে বিন্যস্ত উপাত্ত। এখন প্রশ্ন হলো যে প্রাথমিক উপাত্ত কোনগুলো বা কি, কাকে বলবো আমরা? প্রাথমিক উপাত্ত হচ্ছে এটা কোনো উৎস থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে সরাসরি সংগৃহীত যে উপাত্ত, সেটা হচ্ছে আমাদের প্রাথমিক উপাত্ত। প্রাথমিক উপাত্তগুলো বিশ্বাসযোগ্য, এগুলো সঠিক, নির্ভুল, এই জন্য গ্রহণযোগ্যতাও বেশি। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান থেকে বা কোনো উৎস থেকে সরাসরি যদি আমরা কোনো তথ্য সংগ্রহ করি, সেটা হচ্ছে প্রাথমিক উপাত্ত। প্রাথমিক উপাত্তটা হচ্ছে, যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আমার পরিবার দ্বারা উদাহরণ দিচ্ছি। আমার পরিবারে আমার বাবা হলো একজন, মা একজন, তারপর বোন একজন, ভাই 3 জন, ফুপু একজন, দাদা একজন, দাদি একজন। এই যে আমি আমার পরিবারে বাবা দেখাইলাম একজন, মা দেখাইলাম একজন, ভাই দেখাইলাম 3 জন, বোন একজন, ফুপু একজন, আমার দাদা একজন, দাদি হলো একজন। এইটা কি করলাম আমরা? আমি সরাসরি আমার যে পরিবারের তথ্যটা আমি নিজেই প্রদান করলাম। এখানে কারো কাছ থেকে সাহায্য নেওয়া লাগেনি, কারো সহায়তা নেওয়া লাগেনি, কারো মাধ্যমে ভায়া হয়ে আমি তথ্যগুলো সংগ্রহ করিনি। এটা আমি সরাসরি সংগ্রহ করেছি। এটা হচ্ছে সঠিক, আর এটা হচ্ছে আমাদের প্রাথমিক উপাত্ত। 2 নম্বর হচ্ছে মাধ্যমিক উপাত্ত। এই মাধ্যমিক উপাত্ত হচ্ছে এটা পরোক্ষভাবে কোনো প্রতিষ্ঠান থেকে বা কোনো উৎস থেকে সংগ্রহ করা হয়ে থাকে।
আর তাকেই বলি আমরা মাধ্যমিক উপাত্ত। এই মাধ্যমিক উপাত্ত কোনো প্রতিষ্ঠান, যেমন আমি উদাহরণ দেই, বারহাট উচ্চ বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী আছে, কতজন টিচার আছে বা শিক্ষক আছে, কয়টি ল্যাব আছে বা কয়টি পাঠাগার আছে, এই যে তথ্যগুলো আমি যে কোনো কারণে হোক আমার প্রয়োজন, আমি যেতে পারলাম না, কাউকে পাঠিয়ে দিয়ে এই তথ্যগুলো সংগ্রহ করলাম। অর্থাৎ আমি নিজে সংগ্রহ না করে, মানে প্রত্যক্ষভাবে কালেক্ট না করে, আমি পরোক্ষভাবে কারো মাধ্যমে এটা সংগ্রহ করে নিলাম, তাহলে এই তথ্যগুলো এটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত। কারণ সেই ক্ষেত্রে একটু ঝামেলাও হতে পারে বা সঠিক তথ্য নাও আসতে পারে। ওই জন্য আমাদের প্রাথমিক উপাত্তটাই সবচেয়ে বেস্ট। আরো তোমরা বলতে পারো, যেমন আজকের আবহাওয়ার খবর আমি জানি না, তাহলে জানতে গেলে কি করতে হবে? আমাকে অবশ্যই টেলিভিশন অন করতে হবে বা আবহাওয়া অফিসে কল করতে হবে, ওখান করে কল করে আবহাওয়া অফিস থেকে জেনে নিতে হবে। আবার টেলিভিশন অন করে টেলিভিশনের খবর থেকে, সংবাদ থেকে আমাকে জানতে হবে আজকের আবহাওয়া খবরটা কি। আবার মনে করো আজকে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ হচ্ছে, এটা আমি খেলাটা দেখতে পারিনি, তাহলে আমাকে সংগ্রহ করতে হলে কি করতে হবে? টেলিভিশনের খবর দেখতে হবে। সেই টেলিভিশনের খবর থেকে আমি কি করতে পারবো? মনে করো সাকিব আল হাসান কত রান করলো, সেটা আমাকে জানতে হবে। তার মানে এটা কি? পরোক্ষভাবে আমি টেলিভিশন থেকে জানলাম, আবহাওয়া অফিস থেকে জানলাম। এটা আমি সরাসরি নিজে ওই খেলার মাঠে গিয়ে জানিনি, খেলার মাঠে গিয়ে খেলা দেখিনি। এগুলো হচ্ছে আমাদের মাধ্যমিক উপাত্ত। 3 নম্বর হচ্ছে অবিন্যস্ত উপাত্ত, অর্থাৎ যে উপাত্তগুলো সাজানো থাকে না। কোনো পরিসংখ্যানে এই তথ্যগুলো যদি বা উপাত্তগুলো যদি এলোমেলো সাজানো থাকে, মানে এলোমেলো থাকে, সাজানো না থাকে, সেগুলো হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। যেমন অবিন্যস্ত উপাত্ত যদি মনে করো 3, 10, 1, 6, 5 ... এভাবে আরো অনেক উপাত্ত আমি লিখতে পারি। তাহলে এই যে আমি এখানে যে সংখ্যাগুলো লিখলাম, এগুলো হচ্ছে পরিসংখ্যান, কিন্তু এই পরিসংখ্যানে এগুলো হচ্ছে এলোমেলো, আর এই সংখ্যাগুলো হচ্ছে উপাত্ত। আর এই উপাত্তগুলো কি দেওয়া হচ্ছে? এলোমেলো। আগে 3, তারপরে 10, তারপরে 1, তারপরে 6, তারপরে 5। এগুলোর কোনো সিরিয়ালি মেনটেন করা হয়নি, এলোমেলো ভাবে আসে, আর এগুলোই হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। আর যদি কোনো পরিসংখ্যানে উপাত্তগুলো এগুলোর মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজানো থাকে, তাহলে সেই উপাত্তগুলোকে আমরা বিন্যস্ত উপাত্ত বলি। যেমন এই বিন্যস্ত উপাত্ত মনে করো 3, 6, 8, 9, 10, 12 ইত্যাদি। এখানে দেখো এই যে আমি সংখ্যাগুলো লিখলাম, এটা ক্রমানুসারে, অর্থাৎ ঊর্ধ্বক্রম বা অধক্রম, এটা কিভাবে লিখেছি? প্রথমে 3, তারপরে 6, তারপরে 8, তারপরে 9, তারপরে 10, তারপরে হচ্ছে 12। অর্থাৎ যদি আমরা ছোট থেকে বড় লিখি, এটাকে কি বলা হয়? মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়। মানে ঊর্ধ্বক্রম বলতে যেটা সবচেয়ে বড় উপরে থাকবে আর সবচেয়ে ছোটটা নিচে থাকবে। অর্থাৎ ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে বড়, আর অধক্রম বলতে বড় থেকে ছোট, সবচেয়ে ছোট সংখ্যাটি সবার উপরে থাকবে। এটার নাম হচ্ছে অধক্রম। আর ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট থেকে বড়, অধক্রম হচ্ছে বড় থেকে ছোট। এখানে অধক্রম অনুসারে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়েছে। এখন যদি এটাই আমরা ঘুরে লিখি যে 12, 10, 9, 8, 6, 3 ... তাহলে এটা কি হচ্ছে? আমরা বড় থেকে ছোট লিখেছি, এটা হচ্ছে অধক্রম। অর্থাৎ এই দুটির যে কোনো একটি উপায়ে, অধক্রম হোক বা ঊর্ধ্বক্রম হোক, এইভাবে যদি উপাত্তে বা উপাত্তগুলো, পরিসংখ্যানে উপাত্তগুলো সাজানো থাকে, সেটাকে বলবো আমরা বিন্যস্ত উপাত্ত। এরপর দেখো যে শ্রেণী বিন্যস্ত উপাত্ত। এই শ্রেণী বিন্যস্ত উপাত্ত সাধারণত আমাদের সমস্যাগুলো, কাজের সমস্যা বা উদাহরণের সমস্যা, অনুশীলনীতে যে পরিসংখ্যানের সমস্যাগুলো আছে, এইগুলোর সমাধান করতে গেলে
এটা আমাদের খুবই জরুরি, এই জন্য আমাদের এটা জানা প্রয়োজন। শ্রেণীবিন্যস্ত উপাত্ত। এই শ্রেণীবিন্যস্ত উপাত্ত, এই উপাত্তগুলো কি করে থাকে? এই উপাত্তগুলোকে নির্দিষ্ট ব্যবধানে ঊর্ধ্বক্রমে শ্রেণীভুক্ত করে গণসংখ্যা সারণীতে উপস্থাপন করা থাকে। এটাকে কি করা হবে? এই উপাত্তগুলোকে নির্দিষ্ট একটা ব্যবধান থাকতে হবে এবং ঊর্ধ্বক্রমে, নির্দিষ্ট ব্যবধানে ঊর্ধ্বক্রমে শ্রেণীভুক্ত করে গণসংখ্যা সারণীতে উপস্থাপন করাকে শ্রেণীবিন্যস্ত উপাত্ত বলে। উদাহরণ দিলেই আমরা বুঝতে পারবো। এখানে মনে করলাম শ্রেণী, সংক্ষেপে লিখলাম শ্রেণী ব্যবধান বা ব্যক্তি, যাই বলো। এখন শ্রেণী ব্যবধান এখানে আমরা লিখি, মনে করো 1 থেকে 5, হচ্ছে 6 থেকে 10, আর একটা দেখাই, 10টা দেখাইলেই যেমন একটা দেখাইলেই যেমন, তাহলে 11 থেকে 15। এখন এখানে আসবে গণসংখ্যা, ধরো এখানে 5, এখানে 10, এখানে 20। এখন এই যে এখানে দেখো, এখানে শ্রেণী ব্যবধান 1 থেকে 5 কি করা হয়েছে? সংখ্যায় আমরা বললাম উপাত্তগুলোকে নির্দিষ্ট ব্যবধানে, এই যে ব্যবধান 1 থেকে 5, তাহলে এখানে ব্যবধান হচ্ছে 5। 6 থেকে 10, এখানে ব্যবধান হচ্ছে 5। 11 থেকে 15, এখানে ব্যবধান হচ্ছে 5। এই জন্য বলা হয়েছে উপাত্তগুলোকে নির্দিষ্ট ব্যবধানে ঊর্ধ্বক্রমে শ্রেণীভুক্ত করে গণসংখ্যা সারণীতে উপস্থাপন করাকে শ্রেণীবিন্যস্ত উপাত্ত বলে। এই যে গণসংখ্যাগুলোকে আমরা কি করলাম? এটা শ্রেণী বিন্যস্ত করলাম, এভাবে সাজানো থাকবে গণসংখ্যা সারণীতে। এটা হচ্ছে শ্রেণীবিন্যস্ত উপাত্ত। চলো চলকটা হলো কি? কোন পরিসংখ্যানে যে উপাত্তগুলো থাকবে সেই উপাত্তগুলোর, অর্থাৎ এই সংখ্যাগুলো, কোন পরিসংখ্যানের এই সংখ্যাগুলোই হচ্ছে কি? চলক। যেমন একটা উদাহরণ নেই, 2, 5, 10, 20, 25, 30। এই যে আমি এটা কি লিখলাম এখানে, 2, 5, 10, 20, 25, 30, এগুলো হচ্ছে সংখ্যা। এটা একটা পরিসংখ্যান। মনে করো এই পরিসংখ্যানটা হচ্ছে মাদ্রাসার 4th শ্রেণীর শিক্ষার্থীর বাংলা বিষয়ের নম্বর। একজনে পেয়েছে 2 নম্বর, একজনে 5 নম্বর, একজনে 10 নম্বর, একজনে 20 নম্বর, একজনে 25 নম্বর, একজনে হচ্ছে 30 নম্বর। এই যে আলাদা আলাদা নম্বর, 2 একটা হচ্ছে নম্বর বা সংখ্যা, এই সংখ্যাটা হচ্ছে চলক। এখানে কি? পরীক্ষার নম্বর, এটা একটা চলক। বলা হলো যে বিভিন্ন শহরের তাপমাত্রা, আর এই তাপমাত্রাটা হচ্ছে এখানে চলক। আর তাপমাত্রার বিপরীতে কি করা হয়েছে? মনে করো ঢাকার তাপমাত্রা 20 ডিগ্রি, নয়াদিল্লির তাপমাত্রা 25, জেদ্দার তাপমাত্রা 30। তাহলে এই যে বিভিন্ন শহরের কথা বলা হলো, এই যে তাপমাত্রা যে বলা হলো, এই তাপমাত্রাটা হচ্ছে চলক। এই তাপমাত্রার বিপরীতে যে সংখ্যাটা রাখা হয়েছে, সংখ্যাটা হচ্ছে চলক। তাহলে এই চলক হচ্ছে আমাদের 2 প্রকার। চলক 2 প্রকার। একটা হলো বিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন, আর একটা হলো অবিচ্ছিন্ন। তাহলে কি দেখলে তোমাদের এখানে? চলক হচ্ছে 2 প্রকার। তাহলে আবারও বলছি, কোন পরিসংখ্যানে ব্যবহৃত, কোন পরিসংখ্যানের উপাত্তে ব্যবহৃত সংখ্যাগুলোই হচ্ছে চলক। যেমন এটা একটা যদি পরিসংখ্যান হয়,
তাহলে এখানে কি সংখ্যাগুলো ব্যবহার করা হয়েছে? 2, 5, 10, 20, 25, 30 এগুলো হচ্ছে চলক। আর এই চলকগুলো হচ্ছে দুই প্রকার, একটা হলো বিচ্ছিন্ন চলক আর একটা হলো অবিচ্ছিন্ন চলক। এখন দেখো বিচ্ছিন্ন চলক, এই বিচ্ছিন্ন চলকটা হচ্ছে কি, এটা অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, যে কোনো অর্থাৎ পরিসংখ্যানের কোন উপাত্তে শুধুমাত্র পূর্ণ সংখ্যা যদি ব্যবহৃত হয়ে থাকে, সেই শুধুমাত্র পূর্ণ সংখ্যাগুলোকে বলা হবে বিচ্ছিন্ন চলক। যেমন বিচ্ছিন্ন চলক পূর্ণ সংখ্যা চলকটা হলো, মনে করো জনসংখ্যা। যে বালাট মাদ্রাসার 10ম শ্রেণীর হলো কি কয়জন শিক্ষার্থী? 25 জন শিক্ষার্থী বা পরীক্ষার্থী। তাহলে 25 জন, একজন শিক্ষার্থীকে রেখে খণ্ডাগম যাবে না, ভাগ করা যাবে না, মানে শিক্ষার্থীকে মানুষকে ভাগ করা যাবে না, কাটা যাবে না, ওই জন্য বলা হচ্ছে এটা বিচ্ছিন্ন চলক। এটা সবসময় পূর্ণ সংখ্যায় থাকবে। তাহলে জনসংখ্যা নির্দেশিত যে কি বলে সংখ্যা, এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। মোট কথা হলো এগুলোকে খণ্ডানো যাবে না, ভগ্নাংশ যাবে না, ভাগ করা যাবে না। মানুষকে কি একটা ভাগ করা যাবে? কাটা যাবে না, মানুষকে কাটা যাবে না। ওই জন্য জনসংখ্যা নির্দেশিত পরিসংখ্যান হচ্ছে একটা বিচ্ছিন্ন নির্দেশিত যে সংখ্যাগুলো, এগুলো হচ্ছে চলক। কি চলক? বিচ্ছিন্ন চলক। আর দেখো হচ্ছে কি অবিচ্ছিন্ন চলক। যে চলকগুলো কোনো পরিসংখ্যানে করতে চলকগুলো যদি যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা বলতে পূর্ণ সংখ্যা 2 হতে পারে, যেমন বিচ্ছিন্ন চলকে শুধুমাত্র পূর্ণ সংখ্যা, ওখানে কোনো অন্য কোনো সংখ্যা থাকবে না। আর অবিচ্ছিন্ন চলকে এখানে যে কোনো বাস্তব সংখ্যা, এখন 2 হতে পারে, ভগ্নাংশ বলতে যেমন 2-এর 1 হতে পারে, মানে 1.5 হতে পারে, বা 2 হতে পারে, 3 হতে পারে। ওই জন্য বলা হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা। আর তোমরা বাস্তব সংখ্যা কি জিনিস এটা তোমরা জানো, বা এর আগে আমরা বলেছি। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাবে, বাস্তব সংখ্যা সম্পর্কে বিশদ ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাহলে অবিচ্ছিন্ন চলকটা হচ্ছে কি, এটা হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, সেগুলি হচ্ছে অবিচ্ছিন্ন চলক। যেমন অল্প আগে যেটা বলেছিলাম, বালাট মাদ্রাসার 10ম শ্রেণীর শিক্ষার্থীর বয়স, এই বয়সগুলো যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, খণ্ডাংশ হতে পারে। যেমন একজনের বয়স ধরলাম, 10ম শ্রেণীর শিক্ষার্থী একজনের বয়স 14 বছর, আর একজনের বয়স 14 বছর 2 মাস, তাহলে খণ্ডাংশ হলো না। আর একজনের বয়স 14 বছর 6 মাস, 14.5 হলো। আর একজনের বয়স মনে করো 15.5 বছর। সাধারণত যেহেতু পরীক্ষার্থী 16 বছর পর্যন্ত হতে পারে। এই যে বয়স, উচ্চতা, ওজন, যেমন কোনো শিক্ষার্থীর কোনো শ্রেণীর শিক্ষার্থীর পরীক্ষার নম্বর কিন্তু পূর্ণ সংখ্যা হতে পারে, আবার নাও হতে পারে। কেউ 10 পেতে পারে, কেউ 30 পেতে পারে, কেউ আবার 30.5 পেতে পারে, কেউ আবার কি বলে 30.5 পাওয়া মানে তো ভগ্নাংশ, খণ্ডাংশ। তার মানে এটা যে কোনো বাস্তব সংখ্যা। ওই জন্য আমরা বলতে পারি অবিচ্ছিন্ন চলক হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা। অর্থাৎ এগুলো বয়স নির্দেশক সংখ্যা, উচ্চতা নির্দেশক সংখ্যা, ওজন নির্দেশক সংখ্যা, পরীক্ষার নম্বর নির্দেশক সংখ্যা। কোনো পরিসংখ্যানের উপাত্তগুলো যদি বয়স সম্পর্কিত থাকে তাহলে সেটা হবে অবিচ্ছিন্ন চলক। এরপরে দেখো শ্রেণী, ব্যক্তি বা ব্যবধান। শ্রেণী, ব্যক্তি বা ব্যবধানও বলতে পারো তোমরা, কারণ যা ব্যক্তি তাই ব্যবধান। এখন শ্রেণী ব্যবধানটা হলো যে কোনো শ্রেণীর উচ্চ সীমা ও নিম্ন সীমার পার্থক্য বা বিয়োগফলই হলো শ্রেণী, ব্যক্তি বা ব্যবধান। এখন একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। এখানে একটা আমি শ্রেণী, এটা হচ্ছে ব্যক্তি লিখলাম শর্টকাটে, ধরো 11 থেকে 15 একটাই লিখলাম, এটা হলো গণসংখ্যা 10। তাহলে এখানে শ্রেণী, ব্যক্তি বা শ্রেণী বিভাগ 11 থেকে 15, গণসংখ্যা এখানে হলো 10 বা ঘটন সংখ্যা। এখন কথা হলো যে শ্রেণী, ব্যক্তি,
এই যে এই শ্রেণীটার উচ্চ সীমা কত হচ্ছে 15, সবচেয়ে বড় সংখ্যা, আর সবচেয়ে ছোট সংখ্যা কত হচ্ছে 11। এই উচ্চ সীমা থেকে নিম্ন সীমার পার্থক্য বা বিয়োগফল, তাহলে এখানে 15 থেকে যদি আমরা 11 বিয়োগ করি তাহলে কত হয়? 4 হয়। কিন্তু প্রকৃতপক্ষে এই শ্রেণীর যদি আবার তোমাকে বলা হয় গণসংখ্যা নির্ধারণ করো, তাহলে কিন্তু এই বিয়োগ করে যেটা আসবে সেটা কিন্তু আমাদের 4 আসলে গণসংখ্যা হবে না, তার সাথে 1 যোগ করতে হবে। এটা আমরা পরবর্তীতে জানবো। তাহলে যে কোনো শ্রেণী উচ্চ সীমা ও নিম্ন সীমার পার্থক্য বা বিয়োগফলই হলো কি? শ্রেণী, ব্যক্তি বা ব্যবধান। শ্রেণী, ব্যক্তি বা ব্যবধান। তাহলে এটা হলো, মনে করি এর সাথে 1 যোগ করলাম, তাহলে কত হলো? 5 হলো। তার মানে 11 থেকে 15 এই শ্রেণী ব্যক্তি বা ব্যবধান হলো কত? 5। তাহলে এটা হচ্ছে ঊর্ধ্ব সীমা 15, নিম্ন সীমা হচ্ছে 11। 15 থেকে 11 বিয়োগ করে এর সাথে 1 যোগ করতে হবে। যে কারণে শ্রেণী ব্যবধানের যদি সূত্র মনে করো, শ্রেণী ব্যবধান সমান, এটা আমরা লিখে দিতে পারি। এটা সূত্র মনে রাখলে ভালো হবে যে শ্রেণী ব্যবধান, এটা বাড়ি করতে আমাদের কি লাগবে? শ্রেণী উচ্চ সীমা বিয়োগ শ্রেণী নিম্ন সীমা। আবার দেখো এর সাথে 1 যোগ করতে হবে। তাহলে এই সূত্রটি যদি আমি মনে রাখি তাহলে শ্রেণী ব্যবধান বা ব্যক্তি সহজে নির্ধারণ বের করতে পারবো। উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করে তার সাথে 1 যোগ করলেই আমরা সহজেই পেয়ে যাব। নেক্সট দেখো কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা বলতে মিডিয়ান, অর্থাৎ মাঝামাঝি, মিডল পয়েন্টে যাওয়ার একটা প্রত্যাশা, প্রবণতা। ওই জন্য আমরা বলে থাকি পরিসংখ্যানের উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এখন একটা আমি উদাহরণ দেই যে 2, 3, 5, 7, 9, 11, 13, এই যে আমি এই কয়টি সংখ্যা লিখলাম, মনে করে এটি একটি পরিসংখ্যান। কি পরিসংখ্যান? এটা পরীক্ষার্থীর কোন শ্রেণীর পরীক্ষার নম্বর 2, 3, 5, 7, 9, 11, 13। এখানে কেন্দ্রীয় প্রবণতা বলতে এইগুলোকে যদি আমরা সাজাই, হ্যাঁ আমার এখানে সাজানোই আছে, সাজাইলে হবে কি? দেখো এখানে কেন্দ্রটা কোথায়, সেন্টারটা কোথায়, মাঝামাঝি অবস্থানটা কোথায়। দেখো এখানে 3, এই পাশে হচ্ছে 3, তাহলে বামে হচ্ছে 2, 3, 5, ডানে হচ্ছে 13, 11, 9। এখানে যদি 3টি সংখ্যা, ডানে যদি 3টি সংখ্যা, বামে 3টি সংখ্যা, ডানে 3টি সংখ্যা যদি বাদ দাও, তাহলে মাঝের যে সংখ্যাটি থাকতেছে কত? 7। এটার নাম হচ্ছে কেন্দ্র, অর্থাৎ কি বলা হচ্ছে? কেন্দ্রীয় মান। এই কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত, সব কিন্তু কেন্দ্রীয় মানের দিকে, অর্থাৎ এই 7-এর কাছে অবস্থান হওয়ার, 7-এর দিকে যাওয়ার একটা প্রবণতা, আগ্রহ প্রকাশ করছে সকলে। এই মানগুলো 2, 3, 5, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 7। তার মানে মাঝামাঝি যে মানটা, মধ্য যেটা মানটা, এইখানে সাধারণত উপাত্ত সমূহের এই কেন্দ্রীয় প্রবণতাটা লক্ষ্য করা যায়। এখন এই কেন্দ্রীয়, আবারও বলছি যে উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এখন যদি কোনো পরিসংখ্যানের অবিন্যস্ত যদি উপাত্ত থাকে, সেটাকে বিন্যস্ত করতে হবে, সেটা হয় মানের ঊর্ধ্বক্রম না অধোক্রম। তাহলে আমরা এখানে একটা উদাহরণ দিয়েছিলাম, এটা হলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে লিখেছিলাম। তাহলে এখানে 7টি মান ছিল, মানের কি করেছে? বাম দিকে 3টি মান, ডান দিকে 3টি মান বাদ দিলে যে মাঝের মানটি থাকে, এটার মানটা, এই মানটাই হচ্ছে আমাদের কেন্দ্রীয় প্রবণতা, অর্থাৎ মধ্যম মান, মধ্যক যেটাকে বলা হয় মিডিয়ান মান।
এটাই হচ্ছে আমাদের কেন্দ্রীয় প্রবণতা। এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটি। নাম্বার 1 গড়, নাম্বার 2 মধ্যক, নাম্বার 3 প্রচুরক। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে তিনটি, হলো গড়, মধ্যক, প্রচুরক। ক্লাসটি দীর্ঘায়ী হতে যাচ্ছে। এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটি, এটা আমি আগামী ক্লাসে এটা বিষয় ব্যাখ্যা সহ বলবো ইনশাল্লাহ। আজকে তোমাদের কমেন্টের প্রেক্ষিতে আবারও পরিসংখ্যানের বেসিক আলোচনায় পূর্ব পাঠের পুনরালোচনা সহ বিশদ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি এতে তোমাদের জিনিসগুলো আরো ক্লিয়ার বা সহজ হবে বা পরিষ্কার হবে। আর যে বিষয়গুলো আর যে বেসিক আলোচনাগুলো বাকি থাকলো এগুলো আগামী পাঠে আমি ইনশাল্লাহ দেব। তবে আশা করছি ক্লাসটি অবশ্যই ভালো লেগেছে এবং সেই সাথে আবেদন করছি সকলেই আমার চ্যানেলে ভিডিওগুলো সুন্দর করে দেখবে, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পরবর্তী ভিডিওর সাথেই থাকবে এবং তোমাদের বন্ধু বান্ধবী এবং অন্যদেরকেও এই ভিডিওগুলো দেখার সুযোগ করে দেবে। সেই সাথে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হই পরবর্তী ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার জন্য। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করছি।